প্রত্যেকটা মানুষ বাড়ির থেকে বেরিয়ে এসে তার গণতান্ত্রিক অধিকারটি প্রয়োগ করুন সুস্থভাবে, স্বচ্ছ। এতদিন করেনি নাকি? করেছে। কোথায় করতে দেওয়া হয় না? আপনি দেখবেন যে মানুষকে ভোট দিতে দেওয়া, অ্যানাউন্স করা হয় বাড়ির থেকে বেরোবেন না, আতঙ্কবাজি করা হয়, বোমাবাজি করা হয়, মানুষ বেরোতে পারছে না। কিন্তু এই জন্যই যে বেরোতে পারছে না, হয়তো সব রাজনৈতিক দল যে যখন ক্ষমতায় থাকে করে, এর জন্যই আপনারা হরিয়ানার ভোটার ঢোকাচ্ছেন, মহারাষ্ট্রের ভোটার ঢোকাচ্ছেন। একবার স্বচ্ছভাবে ভোটটা শুরু হতে দিন পশ্চিমবাংলায়, তারপরে দেখুন মানুষের আসল মানুষদের রায় কাদের পক্ষে যাবে। আজকের পর্বের শুরু করার আগে প্রথমেই একটা প্রশ্ন আপনাদেরকে আমরা করছি, এই অনুষ্ঠান থেকে করছি। কি প্রশ্ন? রাজ্যের প্রধান বিরোধী দলের কাজ কি? রাজ্যের প্রধান যে বিরোধী দল থাকবে, যে রাজ্যে থাকে শাসক দল বিরোধী দল, প্রধান বিরোধী দলের কি কাজ? দ্বিতীয় প্রশ্ন, মানুষ যখন প্রতিষ্ঠান বিরোধিতা হয়, একটি সরকার যখন দীর্ঘদিন ক্ষমতায় থাকে, আমাদের রাজ্যে যেমন বামরা ছিল, এই মুহূর্তে তৃণমূল প্রায় 2011 থেকে 2026 যখন হবে 15 বছর প্রায়, প্রতিষ্ঠান বিরোধিতা বলে কিন্তু একটা শব্দ আছে। তাহলে বিরোধী দলের ওপর যদি মানুষ আস্থা রাখতে না পারে, তাহলে কি প্রতিষ্ঠান বিরোধিতা আদৌ কোনো কাজ করে? কেন এই প্রশ্ন করলাম? কারণ আমাদের এ রাজ্যেই প্রধান বিরোধী দল হচ্ছে ভারতীয় জনতা পার্টি, যারা কেন্দ্রীয় সরকার চালাচ্ছে, অর্থাৎ বিজেপি। কিন্তু দেখুন, আমি বলছি, প্রধান বিরোধী দলের এই মুহূর্তে রাজ্যের যারা মানুষ, আমি আপনি সাধারণ মানুষ, কতটা বিশ্বাস করে তাদের কর্মসূচিকে, তাদের আগামী দিনের প্ল্যানিংকে, তাদের আন্দোলনকে মানুষ কতটা গ্রহণ করছে, খুব ইম্পর্টেন্ট। এই নিয়েই আমাদের আজকের পর্ব, এবং বিভিন্ন রকম কিন্তু প্রশ্ন থাকবে, বিভিন্ন রকম আপডেট থাকবে। আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলার নীতি নির্ণয় না দুর্নীতি। আমার নাম শান্তনু। অনেক দিন হলো এই অনুষ্ঠান আপনারা দেখছেন, অনেক পর্ব দেখছেন, এবং আমরা কিন্তু নীতি দুর্নীতি নিয়েই আপনাদের মতামতকেও কিন্তু সমানভাবে গুরুত্ব দিই। যে কথা বলছিলাম, আমাদের আজকের পর্বের আমার পাশেই বসে আছেন, আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো, বিজেপি কালচারাল সেলের মেম্বার এবং রাজ্য মুখপাত্র রীতা ঘোষাল। রীতাদি, আপনাকে ট্রাইব টিভি বাংলায় নীতি নির্ণয় না দুর্নীতিতে স্বাগত। আমি প্রথমেই আপনাকে জিজ্ঞেস করব, রাজ্যের বিরোধী দল আপনাদের দল, প্রথমে বলুন তো, রাজ্যের বিরোধী দলের কোনো এজেন্ডা আছে? আপনারা যে কোনো এজেন্ডা নিয়ে মানুষের কাছে যাচ্ছেন, 1 বছর সময়ের কাছাকাছি বাকি নেই ভোটের, এখনো পর্যন্ত আপনাদের রাজ্য সভাপতি কে? এ বলে আমি হবে, ও বলে ও হবে, কে হবে বলুন তো? এরকম অবস্থা কেন? সেই রকম তো আমি ভারতীয় জনতা পার্টিতে রয়েছে, সেই রকম কোনো কথা তো আমি শুনিনি। বেশ, দেখুন, মানুষের কাজই হচ্ছে বিভিন্ন ধরনের কথাবার্তা বলা, বিভিন্ন ধরনের অনেক কিছু জিনিস ছড়ানো। আমাদের দলে কি হচ্ছে, আমাদের সংগঠনের কে সভাপতি হবে, সেই নিয়ে অন্য দলের এত মাতামাতি তো দরকার নেই। মানুষ তো জানতে চাইছে। মানুষ আমার কাছে তো কোনো কেউ করছে না, প্রশ্ন করছে না। আমাদের দেখুন, একটা জিনিস দেখুন, আমরা হচ্ছে বৃহত্তম একটা রাজনৈতিক দল, কোনো আঞ্চলিক দল নই কিন্তু যে এইখানে একটা ঠিক হলো আর তারপরের দিন একজন সভাপতি করে দিলাম। আমরা আমাদের দলের অনেক সাংগঠনিক কাজগুলো ভীষণ বৃহত্তমভাবে করা হয়, এবং আমরা যাকে সভাপতি, যাকে কাণ্ডারি, আমরা এই দলটাকে চালানোর জন্য যাকে কাণ্ডারি নিযুক্ত করবে ওপর থেকে, যে আমাদের নেতা নেত্রীরা যেটা করবেন দিল্লির থেকে, তো তাকে অনেক কিছু আমাদের ভাবনা চিন্তা, অনেক কিছু না, সেরকম লাইন বলে কিছু হয় না। যার উপর দায়িত্ব দিয়ে আমরা বৈতরণী পার করতে পারবো, যিনি এটা সত্যিকারের এই কাণ্ডারি হওয়ার উপযুক্ত, তার কাঁধে আমরা ভর দেবো। এটা বরাবর তাই। আমরা এর আগেও দিলীপ দাকে দেখেছেন যে তার কাঁধে ভর দিয়ে আমরা বিজেপির মানে এর পুঁতেছে এখানে, সেই গাছ কত বড় হয়েছে, ফলে ফুলে ভরে, তারপর তাকে সরিয়ে এমন একটি জায়গায়, আমাকে বলতে দিন, এমন একটি জায়গায় তাকে এই বছর কন্টেস্ট করালেন, সেখান থেকে সে জিততে পারলো না। আমি একটু বলি, এইখানে না কোনো সরানোর ব্যাপার বা উনাকে সভাপতির থেকে আমাদের সরিয়ে দেওয়া হলে এইটা নয়। এটা হচ্ছে কি, মানুষের মধ্যে এই ধরনের কথাগুলো ওঠে। আমাদের এক একটা সময় থাকে যে এত বছর উনি সভাপতিত্ব করলেন,
তারপরে অন্য কাউকে আবার দেওয়া হয়, তিনি তার নিজের দেন শতাংশ ভাগই দেন সংগঠনকে। এবারে হার জিত কোন হবে সেটা তো সম্পূর্ণ বাংলার মানুষের, মানে বাংলা বলছি না, যে কোনো জায়গায় মানুষের রায় এটা। মানুষের রায় যা দেবে আমরা মাথা পেতে নেব। আমরা বারবার বলছি আসন্ন বিধানসভায় আমরা চাই একটা স্বচ্ছ সুন্দর নির্বাচন, যেখানে প্রত্যেকটা মানুষ বাড়ির থেকে বেরিয়ে এসে তার গণতান্ত্রিক অধিকারটি প্রয়োগ করুন সুস্থভাবে, স্বচ্ছ। এতদিন করেনি নাকি? করেছে, কোথায় করতে দেওয়া হয় না? আপনি দেখবেন যে মানুষকে ভোট দিতে দেওয়া, অ্যানাউন্স করা হয় বাড়ির থেকে বেরোবেন না, আতঙ্কবাজি করা হয়, বোমাবাজি করা হয়, মানুষ বেরোতে পারছে না। কিন্তু এই জন্যই যে বেরোতে পারছে না, হয়তো সব রাজনৈতিক দল যে যখন ক্ষমতায় থাকে করে, এর জন্যই আপনারা হরিয়ানার ভোটার ঢোকাচ্ছেন, মহারাষ্ট্রের ভোটার ঢোকাচ্ছেন। একবার স্বচ্ছভাবে ভোটটা শুরু হতে দিন পশ্চিমবাংলায়, তারপরে দেখুন মানুষের আসল মানুষদের রায় কাদের পক্ষে দেয়। আমরা শুধু চাইছি, আমরা এই ভুয়ো ভোটারগুলো আমরা ধরেছি, আমরা সবসময় আমরা লিখিতভাবে চিঠি দিয়েছি নির্বাচন, আমরা এটা আমাদের ইস্যু যে এখানে ভোট ভুয়ো ভোটার, ছাপ্পা ভোট, বাইরের থেকে রোহিঙ্গারা, বাংলাদেশের জঙ্গিরা এসে ভোটার হয়ে বসে আছে। আগের দিন মুখ্যমন্ত্রী কিন্তু, আমি বলি রীতাদি, আগের দিন মুখ্যমন্ত্রী তৃণমূলের যে সভা ছিল বাই নেম কিন্তু দেখিয়ে দিয়েছেন, প্রেসকেও দেখিয়েছে, মিডিয়াকেও দেখিয়েছে, এবং তার সঙ্গে ইতিমধ্যেই ডোর টু ডোর ক্যাম্পেইন চলছে। সেটা চলছে, আমি কি ক্লিয়ার, আপনি ভাবছেন এটা দিল্লি, এটা হরিয়ানা, এটা মহারাষ্ট্র? না, আমি কখনো ভাবছি না এটা বাংলা। আমিও এখানে ওতপ্রোতভাবে জড়িয়েছি, আমি যে রাজনৈতিক দলই করি, দিনের শেষে আমি তো একজন বাঙালি, এই বাংলার ভালো হবে। আমি একটা বাঙালি না, আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা, ঠিক আছে, বাঙালি আছি, বিভিন্ন কমিউনিটির লোক আছে, তাদেরকেও আমরা রেসপেক্ট করি, কিন্তু বাংলার যাতে সমস্ত কিছু দিক দিয়ে এগিয়ে থাকে, বাংলার ভালো হয়, সেটাই আমরা চাই। নিশ্চয়ই এই জিনিসটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। এই যে দেখানো হচ্ছে যে বাইরের ভোটার, এখানকার কিছু লোকের ভোটার উত্তরপ্রদেশ, যেটা আপনি বললেন এপিক নাম্বারটা এক, কিন্তু নির্বাচনী বিধানসভা এবং বুথ এক নয়। তখন ম্যানুয়ালি কাজ হতো বলে হয়তো কোনো জায়গায় এপিক নাম্বারটা একই হয়ে গেছে, কিন্তু সেখানে ভোটার বিধানসভা এবং বুথ নাম্বার আলাদা হচ্ছে। এবার আমরা ডিজিটালি পুরোটা করছি। এইবার এই 2026-এ এই ভুলটা কোনো রকম হবে না, সেটার ব্যাপারে আমরা বারবার করে দেখেছি এবং চিঠি দিয়েছি, স্ক্রুটিনি করছি, যাতে করে ভুয়ো ভোটার, ছাপ্পা ভোট, মরে গেছে কোনো মানুষ, তার ভোট আপনারাই ধরেছেন না, আমাদের ইস্যু এটা না, আপনারা ধরেছেন তো, আপনি তো বলছেন, বললেন আমাকে। হ্যাঁ, আমাদের তাহলে কমিটি কোথায়? না, আমাদের প্রক্রিয়া চলছে এইগুলো, আমরা বুঝতে পারছি। যেখানে আমি তো আপনাকে আমাদেরকে নেই কমিটি, আমার কি জেগে জেগে ঘুমাচ্ছে? উনি বলছেন খেলা নাম্বার 5 হলো বিজেপির হার, এটা বলেছেন, তো ভারতীয় জনতা পার্টির কর্মকর্তারা কি জেগে ঘুমাচ্ছে? কেননা এখানে যে ছাপ্পা ভোট হচ্ছে, যে মারা গেছে তাদের নামে ভোট হয়ে যায়, এবং যেখানে পঞ্চায়েতের ভোটগুলো আপনারা ক্ষমতায় আছেন সেখানে সব হয় না, সেখানে আমি তো বলছি না, সেটা সমস্ত জায়গায়, সেখানে সেই জায়গাকার লোকেরা দেখছে। কিন্তু আমাদের এটা ইস্যু, আমরা দেখুন দিল্লির, আপনি সামনে দিল্লিতে আমরা জিতলাম কি জিতলাম না, যেহেতু ওখানে একটা স্বচ্ছ ভোট হয়েছে, একবার শুধু বাংলাতে ভালোভাবে সুস্থভাবে ভোট হতে দিন, তারপরে দেখুন যে কি রায়টা হয়। এটা আমরা চাই না, এটা ভালো একটা পলিসি, এটা ভালো পলিসি যেটা আপনারা করেছেন। এবার আমি বলছি, এই যে যখন 2015-তে, ঠিক আছে, একজন বাংলাদেশে একজন ঢুকে গেল, সে পঞ্চায়েত প্রধান হয়ে গেল, লাভলি খাতুন নামটা যদি আমি ভুল না করি, উনি পঞ্চায়েতের হয়ে গেল, কিন্তু উনার সিটিজেনশিপ নেই, সেইখানে উনার বাবার নাম পাল্টে দিল, তাকে কেন গ্রেপ্তার করা হলো না? তিনি তো তৃণমূলের ভোটার, যে জঙ্গি সদস্য, যে বাংলাদেশ আর পশ্চিমবঙ্গকে এক করতে চাইছে, তিনি হচ্ছে ভোটার কান্দি ও হরিদারপুরে, মুর্শিদাবাদে, তার বিরুদ্ধে কেন কোনো কিছু করা হচ্ছে না, কেস করা হচ্ছে না? আমাদের ভোটার কি তারা? তৃণমূলের ভোটার। তাহলে আপনি বলছেন যে ভোটারের কথা তারা জীবিত ছিল একটা টাইম, আমি ওইটাই বলতে চাইছি যে ভূত শব্দটার সংজ্ঞা এখানে কি? অদৃশ্য ভূত, মৃত মরে যাওয়া মানুষ ভূত,
নাকি প্রশাসনের তৈরি করা কিছু ভুতুরে? না, উনি বলছেন এপিক ভূত। নাম্বার 1 কি এই করে হয়? ভূত সংজ্ঞাটা না, কিন্তু আমার clear প্রশ্ন করতে এপিক হবে। নাম্বার, আমার যে ভোটার কার্ড, আমার তো এপিক নাম্বার থাকবে, তাই না রিতাদি? আপনারও তো ভোটার কার্ড আছে, আপনার এপিক নাম্বার। Epic এক এপিক নাম্বারে দুটো মানুষ কি করে এক্সিস্ট করে? আমার না। প্রশ্ন সেইটা। ওইটাই তো আমি বললাম যে এপিক নাম্বার কোথাও কোথাও এখন মিলিয়ে দেখা হচ্ছে এক হয়েছে, কিন্তু নির্বাচনী বিধানসভা এবং হচ্ছে তোমার তাদের বুথ কিন্তু কোনো জায়গায় কোনো ভোটারের বুথ আলাদা, নির্বাচনী বিধানসভা কিন্তু আলাদা। এপিক নাম্বারটা যেহেতু ম্যানুয়ালি করতে গিয়ে মানুষ যখন নিজেরা কাজ করে কিছু ভুল হয়তো হতে পারে, কিন্তু এখন ডিজিটালি যখন করাচ্ছে তখন আমরাই ধরছি ওগুলো। এটা করে তো যেহেতু এটা বড় করে তো প্রক্রিয়া একটা চালু হচ্ছে বলেই এখানকার প্রশাসনিক যে কর্ত্রী রয়েছেন সুপ্রিমো, তিনি তড়িঘড়ি একটা জিনিস করে দিল, আরে বাবা এটা আমাদের জিনিস না, আমরা এখন ভুতুরে ভোটার ধরছি, এই সব দেখে নেবে ব্লকে ব্লকে ওয়ার্ডে ঘুরে ঘুরে কোথায় কোথায় তোমাদের ভুতুরে। কিন্তু ভালো করেই তৃণমূলরা জানেন যে বিরোধী দলের কর্মকর্তারা, বিরোধী দল অলরেডি প্রক্রিয়া শুরু করেছে এই আসন্ন বিধানসভায় যেন একটা জালি ভোটও না। মানে এটা নিয়েও ব্লেম গেম। আপনারা বলছেন তৃণমূল করেছে, তৃণমূল বলছে আপনারা করেছেন। একদম তৃণমূল কি করে হঠাৎ করে উনি কি করে এটা হঠাৎ, আচ্ছা উনি বলছেন ভুতুরে ভোট, এতগুলো যে নির্বাচন হয়ে গেল তখন ওনার টর্নক যে প্রশ্নটা আপনি আমাকে করলেন যে এর আগেও তো হয়েছে নির্বাচন, তখন কেন নির্বাচন? না, আমি তো এখনো জিজ্ঞেস করছি। আমি না লোকসভা নির্বাচন তারা যখন জীবিত হয়ে গেল- ছিল তখন, না এখন লোকসভা, হলো ভুতুড়ে। হ্যাঁ লোকসভা নির্বাচন যখন হয়ে গেল তখন উনি কোথায় ছিলেন? কেন বিধানসভার নির্বাচনের সময় ওনার টনকটা লড়লো, কিন্তু লোকসভার নির্বাচনে আমাদের টনক লড়েছিল। আমরা কিন্তু এটা ইস্যু করেছি যে এখানে বাংলাদেশ থেকে ঢুকে যাওয়া রোহিঙ্গারা, আর দেখুন একটা কথা ভারতীয় জনতা পার্টি বারবার বলছে সিএ করে নিতে। এই যে যেখানে উনি বলেছেন যে এই যে রত্না ঘোষ যে তৃণমূলের নেত্রী, যে সবাই ভোটার হয়ে যাও বাংলাদেশ থেকে যারা এসেছিল, একটা সভাতে উনি বলেছেন। আচ্ছা উনি সেইখানটায় বলছেন যে লিঙ্কের কাজ জাকিরদা খুব ভালো করতে পারে, তো তোমরাও তার কাছে গিয়ে ভোটার হয়ে যাও। এবার ওনাকে যখন জানতে চাইলেন বলে ওরাও অনেক বছর ধরে আছে, তো ভারতীয় জনতা পার্টি সেটাই করতে চাইছে, যারা অনেক বছর ধরে এখানে আছে তাদের তো আমরা নাগরিকত্ব দিতে চাইছি, তখন কেন এখান থেকে মানা করা হচ্ছে একদম শুনবেন না, এই সব এখানে হবে না? তো তারা তো ভোটার হবে, যারই ভোটার হোক সেটা যে রাজনৈতিক দলকেই তারা পছন্দ করে ভোট দেবে, সেখানে কোনোদিন আপনি এটা করতে পারেন না। যার যার দল, আমি আবার বলছি মানুষের রায় যা দেবে, যে পক্ষে দেবে সেটা মেনে নেব, কিন্তু সেইখানে এটা কি করে হচ্ছে, মানে এই জিনিসটাকে আমরা করতে এসেছি, যার জন্য আমরা বলছি যারা এখানে রয়েছেন আমরা ঘুষপেটিয়াদের শুধু বার করে। ধরুন আমি একটা ক্লিয়ার করে দিচ্ছি কথাটা, আপনার বাড়িতে কিছু খাবার আছে যেটা আপনার ফ্যামিলি মেম্বারদের জন্য বরাদ্দ, সেখান থেকে 10 জন আগন্তুক চলে এলো, ওই খাবারটা আপনাকে ভাগ করে দিতে হবে, তাহলে সেখানে তো টানাপোড়েন চলছে। তো সেইটা যাতে না হয়, আমাদের জিনিস আমাদের দেশে যারা রয়েছে তারাই যেন চাকরি বাকরি কর্মসংস্থান যা কিছু আছে সেটা ঠিকঠাক মতো যেন আমাদের ছেলেমেয়েরা, আমাদের দেশে যারা রয়েছেন, যাদের কন্ট্রিবিউশন রয়েছে, যারা ট্যাক্স ভরছে, তারা যেন সেটা এনজয় করে। বাইরে ঘুষপেটিরা আসছে বিভিন্ন ধরনের, এটা হচ্ছে আপনাদের ক্লারিফিকেশন, আর বিভিন্ন ধরনের তারা ক্রাইম করে চলে যাচ্ছে। এবং আরেকটা কথা যে অনেক জায়গায় আমি শুনছি, আমি এখানে ক্লিয়ার করে দিচ্ছি যে আপনাদের তো বর্ডার এরিয়াতে আপনাদের বিএসএফরা রয়েছে, কি করে ঢুকছে? এইখান থেকে কাগজ করে দেওয়া হচ্ছে যে তারা ব্যবসার জন্য জব পারমিশন নিয়ে আসছে, মেডিকেল ইয়ের জন্য আসছে, দেখাতে আসছে, মাঝে মাঝে বিভিন্ন ধরনের এক ঝাঁক করে আসছে, থেকে যাচ্ছে না। এমনকি আমার নিজের জানেন দেখা 2টো করে সংসার, এখানে একটা ছেলে বিয়ে করে নিচ্ছে, আবার ওখানে একটা সংসার আছে, তো সেখানেও কিছু তো এই জিনিসগুলো তো বাজে জিনিস না, ওখানে আছে। এখানে এই ভোটারগুলো এসে এখানে তাদের আধার কার্ড হয়ে, আপনারা তো 2 দিন আগেই দেখলেন যে আধার কার্ডের অফিস ধরা পড়েছে। এটা নিয়ে যেরকম চলছে আপনাদের মুভমেন্ট, আপনারা বলবেন তৃণমূল বলবেন আপনারা, এটা চলতে থাকবে। সেটা বলছি। বেশ, না আমি এবার আপনাকে জিজ্ঞেস করি, এই যে যাদবপুর নিয়ে উত্তাল হলো, আমরা দেখেছি কলকাতায় যাদবপুর ইউনিভার্সিটিতে লোকে পড়াশোনা করার জন্য তার সুনাম কি প্রত্যেকে আমরা জানি। যাদবপুরে আপনাদের কি রোল? আমি তো প্রথমে অনুষ্ঠান শুরুতেই বললাম প্রধান বিরোধী দল আপনাদের দল, আপনাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি তৃণমূলের আগে ছিলেন, এখন আপনাদের ফ্ল্যাগ বিয়ারার এখানে বিরোধী দলনেতা বলে বললেন, আপনাদের রোল কি? না দেখুন, যাদবপুরের সময় আমরা দেখলাম, আরজি করার সময় আমরা দেখলাম, বাম এবং অতি বাম যা বলছে তাদের তো খুঁজে পাওয়া যায় না মাইক্রোস্কোপ দিয়ে,
আপনাদের তো তাও এতগুলো এমএলএ আছে, আপনারা কোথায় না, জানিস? হ্যাঁ না, আমরা কোনোদিনও আমাদের যে কাজগুলো করার আমরা সবসময় আওয়াজ তুলি, কাজ করি। আর যাদবপুর প্রসঙ্গে যেটা বলছেন, যাদবপুরে যেটা হয়েছে সেটা কিন্তু আমি এখানে একজন শিক্ষিত সম্প্রদায় থেকে বিলং করছি। তো যে ঘটনাটা ছাত্ররা করেছে সেটা কিন্তু আমি কোনোভাবেই যার উপরেই করে থাকবো সেটাকে আমি সমর্থন করি না। ঠিক আছে, ছাত্রদের কিন্তু এটা কাজ নয়, তাদের যদি ইস্যু থাকতেই পারে। ওরা যেটা বলছে আমাদের অনেক ইলেকশন লড়তে দেওয়া হয়নি এত বছর ধরে, আমাদের কোনো প্রতিনিধি রাখা হচ্ছে না, সেটা হচ্ছে বামেদের মানে বাবারা তো ওই জায়গাটাকে করেই রেখেছে। তাই বলে শিক্ষামন্ত্রী গাড়ি ভেঙে দেবে? হ্যাঁ, শিক্ষামন্ত্রী গাড়ি ভেঙে দেবে, এটা সত্যিকারে আমি সমর্থন। আমি তো নিজেই বলছি আমি সমর্থন। আপনারা বসে কেন তার সাথে, যদি আপনাদের কোনো ইস্যু থাকতো আপনারা বসে তার সঙ্গে আলোচনা করে নিতে পারতেন। সমর্থন করি না একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট বলছি, যাদবপুর যাদের অধীনে রয়েছে, ওখানকার যে সাংসদ কে আছেন সায়নী ঘোষ, ওখানকার বিধায়ক কে আছেন মলয় মজুমদার, যাদের আন্ডারে রয়েছে তারা কি করছিলেন এতদিন? সায়নী ঘোষ নিজে ভোটের আগে বারবার ইস্যু করেছিলেন যাদবপুরকে, যখন মারা গেল ছেলেটা স্বপ্ননীল, আমি যদি ভুল না করি, তো তখন উনি বলেছিলেন এই যাদবপুরকে আমি আভ্যন্তরীণ যে সমস্যাগুলো রয়েছে, উনি অনেক বলেছিলেন সিপিএম এর কিছু গুন্ডাদের আতুর ঘর, এই হচ্ছে ওই হচ্ছে, মদ্যপান করে, গাঁজা খায়। ঠিক আছে, সবাই আমরা সেটা মানছি যে তারা একদম পচে যাবে, তাদের তো কিছু নেই, তারা ওইগুলোই করতে পারে। কিন্তু আপনি তাহলে কি ঘুমালেন একটা বছর? আপনি যাদবপুরের সমস্যাগুলো কেন দেখলেন না? যে কোন দল লড়তে পারছে না, তাদের প্রতিনিধি নেই, কি হচ্ছে? আপনি তো একটা সাংসদ, তাহলে গাড়ি ভাঙাটা আপনি তৃণমূলকে সাপোর্ট করছেন, তাই তো? যাদবপুরটাকে আপনি কেন সমস্যাগুলো সমাধান করেননি? যেখানে যাদবপুরটা আপনাদের টোটাল আপনার হাতে, আপনি যখন নির্বাচন লড়েছিলেন তখন যাদবপুরের ইস্যু সামনে বলেছিলেন, এবং আমাদের প্রতিনিধি যে ছিল অনির্বাণ গাঙ্গুলি, তারকে বলেছিলেন তিনি বাইরের লোক, আসবে ভোট লড়বে চলে যাবে। আপনি নাম্বারগুলো পর্যন্ত লোকাল স্টেশনে এতে অটোতে দিয়েছিলেন, এই কলে সায়নী ঘোষকে পাওয়া যাবে। আমি আপনাদের বাংলার মেয়ে, আপনার পরিবারের মেয়ে, ঘরের মেয়ে, ঘরের মেয়ে হয়ে ঘরটাকে গোছাতে পারছেন না রিতাদি, তাহলে তৃণমূলকে সাপোর্ট করছেন তো? আমি এখানে এই যে গাড়ি ভাঙা আপনি যে বলেছেন আপনি সাপোর্ট করেন, ব্রাত্য বসুকে সাপোর্ট করছি না। আমি বলছি এই নোংরা জিনিসটাকে আমি সাপোর্ট করি না। ছাত্রদের কাজটা সেটা যে দলেরই, আমারও দলের যদি ছাত্র সংগঠন থেকে কোনো রকম এরকম কাজ হয়, আমি তারও বলবো যে ছাত্ররা যেরকম আমরা আরজিকর আন্দোলনটাকে কিন্তু আমরা সাপোর্ট করেছি, কিন্তু আমরা অ্যাট দ্য সেম টাইম বলেছি জুনিয়র ডাক্তারদের কিন্তু কাজে ফেরা উচিত। এটা আমরা বারবার বলেছি যে তোমরা কিছু কিছু করে আন্দোলনে থাকো, কিছু কিছু করে কাজ করো, মানুষের পরিষেবা যেন কোনো রকম কোনো গন্ডগোল না হয়, মানুষের পরিষেবা থেকে যেন বঞ্চিত না হয়, বারবার আমরা বলেছি। তেমনি ছাত্রদের কাজ এটা নয়। আর এখানে যেটা দেখা হচ্ছে চাকায় পড়লো, সেটা ব্রাত্য বসু খুব ভালো বলতে পারে। এই যে ইন্দ্রনীল, আমরা সুস্থতা কামনা করব, হয়তো হাসপাতাল থেকে তাকে খুব শিগগির ছাড়া হবে। এই যে যা ঘটেছে আমরা দেখেছি, আপনারাও দেখেছেন, এটা নিয়ে কি বলবেন? আপনার দল কি বলবে? না, আমার দল দেখুন, এটা যাদবপুরের ঘটনার সাথে আমাদের নিজেদের জড়ানোর কোনো প্রশ্নই ওঠে না, কারণ যেহেতু এটা বাম এবং তৃণমূলের মধ্যে হয়েছে লড়াইটা। রাজ্য সভাপতি বলছে পরিকল্পিতই তো। এটা মানে মনে হচ্ছে যে কিছু একটা ইস্যু তৈরি করতে চাইছেন কি কোনো দল, কোনো রকম রহস্য কি রয়েছে কোনো দল। কিন্তু যে ঘটনাটা আপনি দেখছে সংবাদ মাধ্যমে যে ছাত্ররা এরকম করেছে, সেইটা একটা ঘৃণ্য। এইটাকে আমি সাপোর্ট করছি না। সেটা যদি আপনি মনে করেন যে আমি ব্রাত্য বসুকে সাপোর্ট করছি, তাহলে আপনার মনে হতে পারে, সেটা নয়। ছাত্রদের যেটা কাজ, আমাদের এই অনুষ্ঠানে, আমাদের অন্য একটি অনুষ্ঠানে এখানে এসএফআই এর যে রাজ্য সম্পাদক সেও এসেছিল, আমি নাম বললাম না, তো সে বলছেন যে সিন্ডিকেট চলছে, তো শিক্ষাঙ্গনে সব জায়গায় তৃণমূলের সিন্ডিকেট চলছে, এবং সেখানে আপনারা মদত দিচ্ছেন। সেটা তৃণমূলের লোক খুব ভালো, আপনারা মদত দিচ্ছেন, এবং আমরা মদত দিচ্ছি মানে কি? আপনারা তো নিজেরাই বলছেন যে আমাদের কোনো কিছু ঢুকতে দেওয়া হবে না, কোনো সংগঠনকে কাজ করতে দেবে না। তো আমরা কি করে এখানে মদতটা দিতে পারি? যে মারা গেল যে ছেলেটি, ওখানে আপনারা যখন ওকে অত্যাচার করে মেরে ফেলেন, তখনও কি ভারতীয় জনতা পার্টি সে মধ্যে ছিল? এটা তো আপনাদের নিজেদের ইস্যু। এখানে ভারতীয় জনতা পার্টি বিরোধী দলে কি করে মদত দেবে? মানে বোকা কথা বলে তো হবে না। আপনারা তৃণমূলের সঙ্গে শুনুন, এখানে ওই গাছের পাতা নড়লেও বলে দিচ্ছে রিতাদি শুনুন, বামেরা বলছে, বাম কংগ্রেস বলছে আপনারা যে লেভেলে সেটিং করেছেন তৃণমূলের সঙ্গে, হ্যাঁ, দিল্লিতে একজন, বাংলায় অন্যজন,
তাহলে মানুষ তো সন্দিহান। এর আগেও আমি বললাম যে এইগুলো হচ্ছে একদমই একটা উড়ো উড়ো খবর, হয় না যে উড়ো খবর হচ্ছে, উড়ো ইয়ে সেটিং মানেটা কি, সেটাই আমরা ভারতীয় জনতা পার্টির লোকেরা সিবিআই প্রোঅ্যাক্টিভলি শুরু করে, কোনো জানি তারপর না কোথা থেকে কি নির্দেশ আসে বল জানি না, সিবিআই আবার গুটিয়ে যায়। সিবিআই এর যে কাজটা হচ্ছে এইটা কিন্তু ওই ঝাটমাকিনি পাট বিয়ার মতো নয়, ঠিক আছে? বিভিন্ন যোগসূত্র দেখুন, এক একটা আপনি যে কোনো ধরুন 10 বছর 12 বছর চলছে, সেখানে কি সিবিআই এর কোনো দোষ যে এত বছর ধরে ফেলে রেখেছে? সেটা না। আপনি যদি সিবিআই থাকতেন তাহলে বুঝতে পারতেন যে কি কঠিন কাজটা তাদের করতে হয়। একটা মানুষকে দোষী সাব্যস্ত ফট করে দেওয়া, এটা তো কারোর একটা 2-1 দিনে কাজ হয় না। বিভিন্ন সেই নথিগুলোকে নিতে হয়, প্রমাণ, এত কিছু মানুষজন জেলে গেল, প্রমাণ করতে পারলেন না সিবিআই। যে করে ব্যাপারটা আগের থেকে ধামাচাপা, কি এসছে আমাদের হাতে, কোনো কিছু এসছে আগের থেকে তো ধামাচাপা। যে রুমে হয়েছে সেই রুমটাকে ভেঙে দেওয়া হলো, লোপাট করা হলো, বাবা মাকে সই করিয়ে নেওয়া হলো, তো সমস্ত ধামাচাপা। মানে 2 দিন 3 দিন তো রাজ্য পুলিশের হাতে ছিল, তো সেটা পুরোপুরি তখনই তো ধামাচাপা। এটাই তো বাম সেটিং বলছে, সেটাই তো ধামাচাপা পড়েছে, এটাই তো সেটিং বলছে। সেটিং বলে কি এইটা সিবিআই এর কাজ, সিবিআই ঠিক করেছে তো। তাহলে এই রাজ্যের শিক্ষামন্ত্রী জেলে, খাদ্যমন্ত্রী জেলে, প্রমাণ কোথায়? চার্জশিট কোথায়? এই তোমার সভাপতি জেলে, এতদিন ধরে জেল খাটলো কেন? চার্জশিট, সে তো সব প্রমাণ আছে। এখন কিছুদিনের জন্য সেটা বার করা হয়েছে, কিন্তু প্রমাণ সাপেক্ষ বলেই তো তাকে ধরা হয়েছিল। খাদ্যমন্ত্রী জেলে, শিক্ষামন্ত্রী এই রাজ্যে বলে না যে বাংলা উন্নয়নে এগিয়ে আসছে, নাম্বার দুর্নীতির দিক দিয়ে আপনারা এগিয়েছেন, আপনাদের জিরো, উন্নয়নের দিক দিয়ে জিরো রেখে দুর্নীতির দিক দিয়ে এগিয়ে গেছেন। কোন রাজ্যের দেখুন শিক্ষামন্ত্রী কিন্তু জেলে, এটা একটা মানে অনেক বড় ব্যাপার যে শিক্ষা সমাজ গঠনের কাজ করে শিক্ষকরা, তার মন্ত্রী যে কমিটি, পুরো কমিটির ভিতরে ছিল। রীতাদি এবার একটা অন্যরকম প্রশ্ন করি, এই ভোট আসছে তো এদিক ওদিক হতে থাকবে, কজন দল ছাড়বে আপনাদের? তৃণমূলে যাবে কজন? না সেই রকম কোনো যার যেখানে ইচ্ছে, যদি সে মনে করে এই ভাবধারার সাথে সে, আমরা দেখুন 2010 থেকে এই দলের সঙ্গে আমি আছি, তো আমরা কি দলের থেকে কিছু ইয়ে করে প্রত্যাশা করে আছে? আমরা চাই আমাদের সংগঠন ঠিকমতো রাস্তায় চলুক, আমরা যারা বিজেপি ভাবধারার সঙ্গে যুক্ত, এবং আমরা চাই ভালোভাবে কাজ হোক, আমাদের সরকার তৈরি হোক, এবং মানুষকে আমরা দুধে ভাতে রাখতে চাই। বাংলার মানুষ, এই জন্যই আপনারা একটু হিন্দুত্বনি সুশ্রী দিচ্ছেন। মানুষকে একটা সুখের দিন, একটা বিকশিত ভারত, একটা উন্নতর ভারত গঠনের লক্ষ্যে আমাদের প্রধানমন্ত্রী নিরলস চেষ্টা করছেন। উনি সারাক্ষণ ধরে ভারতবর্ষকে কতটা এগিয়ে নিয়ে যেতে, ভারত আমার যেটা শ্রেষ্ঠ সবাই আসন্ন লেভেল যেটা ভারতবর্ষ, তো সেই এইটাতেই উনি প্রধানমন্ত্রী দেখুন এক প্রান্ত থেকে এক প্রান্ত উনি ছুটে বেড়াচ্ছেন। এই নাকি কোন দেশের প্রধানমন্ত্রী এই কাজগুলো করেছেন? না, সে প্রসঙ্গ আমি যাচ্ছি না। না সেটাই বলছি, আমাদের একটাই লক্ষ্য, আবাস যোজনা বলুন, আজকে যেটা করলো যে উজালা গ্যাস, সেটা নিয়েও অনেক তর্ক বিতর্ক, কিন্তু যখন করোনা হয়েছিল, কোভিডের সময় তো ডাইরেক্ট টাকা তো উনি প্রত্যেকটা মহিলার অ্যাকাউন্টে, তখন যখন অ্যাকাউন্টগুলো খুলতে বলছিল তখন তো কথা উঠেছিল। এই দেখো কোভিডের সময় লাইন দিয়ে সবাইকে অ্যাকাউন্ট খুলতে বলছে, জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, ডাইরেক্ট কৃষিদেরকে টাকা দিয়েছিল, চাষি ভাইদেরও 6000 টাকা করে। এই বিষয়ে কোনো সন্দেহ নেই, আমার প্রশ্ন নেই। এইটা আমি এই জন্য বলছি, যদি মনে করুন ভালোভাবে গণতান্ত্রিক উপায়ে যদি ভোট হয়, নির্বাচন, আমাদের সরকার যদি তৈরি হয়, আপনারা আয়ুষ্মান ভারত, আপনারা আবাস যোজনায় ডাইরেক্ট কানেক্ট হতে পারবেন, ডাইরেক্ট আপনারা প্রধানমন্ত্রীর তহবিল থেকে টাকাটা কোনো দালাল খোরের মাধ্যমে আমাদেরকে নিতে হবে না। এই একটা কথা আমি আমাদের প্রায় শেষ দিকে আমি দুটো প্রশ্ন করব। আপনার একটা অন্য পরিচয় আছে, সেটা দর্শকদের আমরা খুব সংক্ষেপে জানাবো। রিসেন্টলি আমরা দেখেছি আপনাদের দলের এমএলএরা আমি গর্বিত হিন্দু এই টি শার্ট পরে ঘুরছে, এক কথায় বলবেন কেন? না কেন হঠাৎ করে এই টি শার্ট পরলেন? আমরা গর্ব করে কেন বলবো না আমি হিন্দু? যখন মুসলমান কথাটা ব্যবহার করছে, তারা তো বলবে আমরা গর্বিত, আমরা মুসলিম, তারা কি তাদের সারনামটা চেঞ্জ করছে? আমরা হিন্দু, আমি রীতা ঘোষাল, আপনি শান্তনু, একজন আরেকজন ব্যানার্জি মুখার্জি, কেন বলবো না? মুখ্যমন্ত্রী যখন বিধানসভায় বলছেন আমি ব্রাহ্মণের মেয়ে, তাহলে আপনারা কিছু করছেন কেন? সিপিএম গুলো যখন বলছে যে এই হিন্দু মুসলিমের ধর্ম বিভাজন এরা করে, আমরা বিভাজনের রাজনীতি করি না, ওটা আপনারা করছেন, মুসলিমদের এতদিন ধরে বোকা বানিয়ে রেখেছেন। কেননা মুসলিম হিন্দু সবাই আমাদেরকে নেই ভাই বোনেরা, আমরা তাদের সাথে চলি, কিন্তু আমরা গর্ব করেই বলবো আমরা হিন্দু।
মুসলিম ভাই বোন তারাও গর্ব করে বলুক তারা মুসলিম, কিন্তু সবার ওপরে একটা পরিচয় হচ্ছে আমরা ভারতবাসী। এটা আমরা এই হলো একদম একটা পরিচয়, একদম, প্রত্যেক নিশ্চয়ই। মানুষের একটা পরিচয় থাকবে যে আমরা এই দেশের জল খাই, এই দেশের মাটিতে আছি, এই দেশের হাওয়া নিয়ে বেঁচে আছি, সুতরাং আমাদের একটা পরিচয় যে আমরা ভারতবাসী। বেশ, ইত্যাদি অনেক ধন্যবাদ। কিন্তু তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, রীতা ঘোষাল আমাদের সঙ্গে, যিনি আজকে ছিলেন রাজ্য বিজেপি মুখপাত্র এবং বিজেপি কালচারাল সেলের মেম্বার, তার অন্য একটি পরিচয় কিন্তু আছে, আপনাদের এটা জানিয়ে রাখবো আমি। তিনি কিন্তু একজন খুব রিনাউন্ড থিয়েটার আর্টিস্ট, রাইট? এবং এ কোন সকাল একটি থিয়েটার, তার ডিরেকশনই হয়। এক লাইনে রীতাদি যদি খুব সংক্ষেপে দর্শকদের বলেন। হ্যাঁ, এ কোন সকাল নাটকটি আমি যখন করি, ডিরেকশন আমার মাথার মধ্যে একটা ছিল যে মহিলা, আমি সবসময় আমার ক্রিয়েটিভ কাজের মাধ্যমেই প্রতিবাদগুলো জানাই, গান, নাটক, কবিতার মাধ্যমে। তো আমি যখন দেখছিলাম তখন কিন্তু এই সমস্ত ঘটনা কোনো কিছুই ঘটেনি আরজি করে গিয়ে, কিন্তু আমি যখন বললাম যে আমি একটা প্রোডাকশন করব যেখানে মহিলাদের নিয়ে, তো এইটা যখন লিখছি এবং যখন আমি নাটকটা ডিরেকশন দিচ্ছি, তখন কিন্তু কোথাও থেকে এই সমস্ত ঘটনাগুলো ঘটে মনে হলো যে আমার চিন্তাধারা এইটা কিন্তু ঠিকই ছিল, যে মহিলারা আজকে এত বিংশ শতাব্দীর পরে আমরা পুরুষদের কাঁধে কাঁধ দিয়ে কাজ করছি, রোজগার করছি, কিন্তু সুরক্ষিত আমরা নেই। এই সুরক্ষা নিয়ে মঞ্চতে প্রথম আমার ডিরেকশনে একটি নাটক একুন সকাল, কালিকাপুর উত্তরণ নাট্যগোষ্ঠী থেকে। আপনারা সবাই নাটকের পাশে থাকুন, নাটকের শিল্পীদেরকে থাকুন, আসুন নাটকটি দেখুন। 27শে মার্চ যোগেশ মাইমে এই নাটকটি তৃতীয়তম শো হচ্ছে, তো আপনারা সবাই আসবেন প্লিজ। এবং আমার এন্টায়ার টিম, আমার সহকর্মীরা সবাই কিন্তু যাব। একদম, নিশ্চয়ই। অনেক ধন্যবাদ রীতাদি আপনার সময়ের জন্য। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। নীতি নির্ণয় না দুর্নীতি চলতে থাকবে, আপনারা সঙ্গে থাকবেন। আর অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। ভালো থাকবেন, নমস্কার।